টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড নামটা শুনলেই কেমন একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় বাবারে কি কঠিন, কি দুর্বোধ্য একটা কবিতা। কিন্তু সত্যি বলতে কি, এটা বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী একটা লেখা। তো চলুন আজ আমরা একসাথে এর রহস্যটা একটু একটু করে ভেদ করার চেষ্টা করি। কবিতার শুরুটাই কেমন যেন একটা ধাক্কা দেয়। আমরা তো জানি বসন্ত মানে নতুন জীবন, আনন্দ, তাই না? কিন্তু এলিয়ট কি বলছেন? এপ্রিল নিষ্ঠুরতম মাস। ভাবা যায় কেন? কারণ তার মতে এই মাসটা মৃত জমি থেকে জবরদস্তি করে প্রাণের জন্ম দেয়। প্রথম লাইন থেকেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই কবিতাটা আমাদের চেনা ছকে একদমই চলবে না। কিন্তু প্রশ্নটা হলো কেন? পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা কবিতা কেন এত ইচ্ছাকৃতভাবে ভাঙাছোড়া আর বিভ্রান্তিকর? মানে পড়তে গেলে মনে হয় এখানে এক লাইন, ওখানে আরেক লাইন, হঠাৎ করে দৃশ্য বদলে যাচ্ছে। একজন পাঠক হিসাবে তো হারিয়ে যাওয়াই খুব স্বাভাবিক। কিন্তু আসল মজাটা হলো এই কারণটা যদি আমরা একবার ধরে ফেলতে পারি, তাহলেই দেখবেন পুরো কবিতার মানেটা কেমন পরিষ্কার হয়ে আসছে। আসলে কবিতার এই যে ভাঙাচোরা রূপ, এটা কিন্তু এলিয়টের কোনো স্টাইল করার চেষ্টা নয়। এটা আসলে একটা আয়নার মতো। যে সময়ে কবিতাটা লেখা হচ্ছে সেই সময়টাই ছিল একদম ভেঙে চুরে ক্ষতবিক্ষত, আর সেই ভাঙা পৃথিবীর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই কবিতার পড়তে পড়তে। একবার সময়টা ভাবুন, সালটা ১৯২২। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র ৪ বছর হল। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, একটা গোটা প্রজন্মের স্বপ্নভঙ্গ, সেই ভয়াবহতার স্মৃতি তখনও সবার মনে দগদগে ঘায়ের মতো টাটকা। দ্য ওয়েস্টল্যান্ড ঠিক এই রকম একটা সময়েরই ফসল। দেখুন, যুদ্ধের আগে মানুষের মনে একটা গভীর বিশ্বাস ছিল। তারা ভাবত পৃথিবী এগিয়ে যাচ্ছে, সভ্যতা আরও উন্নত হচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু একটা যুদ্ধ এসে সেই সব বিশ্বাসকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। প্রগতি, নৈতিকতা, এমনকি ঈশ্বর, সবকিছু নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন তৈরি হল। চারপাশে তখন শুধুই হতাশা, মোহভঙ্গ আর এক গভীর শূন্যতা। এলিয়ট খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে এই যে একটা ভেঙে পড়ার অনুভূতি, এটাকে পুরনো ছকে, পুরনো ভাষায় আর বাঁধা যাবে না। তাই তিনি কি করলেন? তিনি কবিতার ফর্মটাকেই ভেঙে দিলেন। মানে আমরা যেটাকে কবিতার খাপছাড়া ভাব বলছি, সেটাই আসলে এর মূল কথা। এখানে ফর্ম আর কন্টেন্ট, মানে কবিতার গঠন আর তার বিষয়বস্তু, দুটো একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। তো প্রশ্ন হলো, কিভাবে তিনি এই ভাঙ্গা পৃথিবীর ছবিটা কাগজে কলমে ফুটিয়ে তুললেন? তিনি একটা দারুণ কৌশল ব্যবহার করলেন, যেটাকে বলা যেতে পারে কোলাজ টেকনিক। ব্যাপারটা অনেকটা এরকম যেন অনেকগুলো ভাঙা কাচের টুকরোকে এক জায়গায় এনে জড়ো করা হয়েছে। সাহিত্যের ইতিহাসে এই সময়টাকেই কিন্তু বলা হয় আধুনিকতাবাদ বা মডার্নিজম। এই সময়ের শিল্পীরা চেনা ছকের বাইরে বেরিয়ে এসে বাস্তবতাকে একেবারে নতুনভাবে ধরার চেষ্টা করছিলেন। আর দ্য ওয়েস্টল্যান্ডকে বলা যায় এই মডার্নিজমের একেবারে পোস্টার চাইল্ড, মানে অন্যতম সেরা একটা উদাহরণ। ওনার লেখার টুলস বা হাতিয়ারগুলো একবার দেখুন। এখানে আছে খণ্ড খণ্ড দৃশ্য, হঠাৎ করে কে কথা বলছে তা বদলে যাচ্ছে। এই হয়তো কোনো বড়লোকের ড্রয়িং রুমের কথা হচ্ছে, তো পরক্ষণেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের টুকরো কথা। এমনকি উনি একাধিক ভাষাও ব্যবহার করেছেন। সব মিলিয়ে এটা কিন্তু কোনো সরল রৈখিক গল্প নয়। এটা আসলে আধুনিক শহরের সেই কোলাহল, সেই বিচ্ছিন্নতার একটা নিখুঁত ছবি। এলিয়ট নিজেই কিন্তু বলে গেছেন, একজন কবি হিসেবে তার কাজ হলো এক রাশ ভাঙা প্রতিমূর্তি বা ব্রোকেন ইমেজেসকে এক জায়গায় জড়ো করা। তিনি কিন্তু নতুন করে কিছু গড়তে চাইছেন না, বরং আমাদের সংস্কৃতির যা কিছু ভেঙে চুরে পড়ে আছে সেগুলোকে এক জায়গায় এনে আমাদের চোখের সামনে তুলে ধরছেন আর বলছেন, দেখো, এটাই আমাদের আজকের অবস্থা। আর এই সব ভাঙা টুকরোগুলোকে একটা আলগা সুতো দিয়ে বাঁধার জন্য তিনি একটা দারুণ মিথ বা পৌরাণিক কাহিনী ব্যবহার করেছেন। সেটা হলো ফিশার কিংয়ের গল্প। কাহিনীটা হলো এমন এক রাজার যিনি নিজে অসুস্থ, আর তার অসুস্থতার কারণে তার পুরো রাজ্য অনুর্বর, মানে নিষ্ফলা হয়ে গেছে। এটা আসলে ইউরোপের যুদ্ধ পরবর্তী একটা দারুণ প্রতীক, তাই না? একটা সভ্যতা যা আধ্যাত্মিকভাবে অসুস্থ, আর তার মাটিও তাই অনুর্বর। এই প্রেক্ষাপট আর টেকনিকটা যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখবেন কবিতার মূল থিম বা সুরগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তো চলুন এবার ডুব দেওয়া যাক সেই অনুর্বর ওয়েস্টল্যান্ডের জীবনে। দেখা যাক সেখানকার ছবিটা ঠিক কেমন। এই জগতে যা কিছু আছে সবই যেন প্রাণহীন, শুকিয়ে কাঠ। আধ্যাত্মিক বিশ্বাস সেটা মরে গেছে। মানুষের সম্পর্কগুলো সব ফাঁপা। প্রেম বা যৌনতার মতো বিষয়েও কোনো আবেগ নেই, আছে কেবল একঘেয়ে যান্ত্রিকতা। সব মিলিয়ে একটা গভীর অস্তিত্বের সংকট, একটা এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট। আর এই শুকিয়ে যাওয়া বর্তমানের পাশেই এলিয়ট বারবার কন্ট্রাস্টে কি তুলে ধরছেন? এক ঝলমলে, জাঁকজমকপূর্ণ অতীতকে।
কখনো পুরাণের গল্প, কখনো শেক্সপিয়ারের নাটক, কখনো বা জাঁকজমকপূর্ণ কোনো রাজসভার ছবি। আর তার ঠিক পরের মুহূর্তেই উনি আমাদের এনে আছড়ে ফেলেন একেবারে একঘেয়ে আবেগহীন একটা বর্তমানে, যেমন এক সাধারণ টাইপিস্ট মেয়ের সাথে তার প্রেমিকের যান্ত্রিক অর্থহীন সম্পর্কের একটা দৃশ্য। এই যে অতীত আর বর্তমানের মধ্যে একটা মারাত্মক কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই কিন্তু কবিতাটার আসল শক্তি। এটা যেন চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে নিজেদের ঐতিহ্য আর মূল্যবোধ হারিয়ে আমাদের সভ্যতাটা ঠিক কতটা দেউলিয়া হয়ে পড়েছে। শেষে পড়ে আছে শুধু ফাঁকা, শুধুই শূন্যতা। আচ্ছা, এত ধ্বংস, এত হতাশার ছবি আঁকার পর কবিতাটা কিন্তু একটা বেশ অদ্ভুত মোড়ে এসে শেষ হয়। এখানে কোনো সহজ সরল সমাধান নেই, কিন্তু তাহলে কি একটা ক্ষীণ আশার আলো আছে কোথাও? কবিতার যিনি কথক তিনি এক জায়গায় বলছেন, এই খণ্ডাংশগুলো আমি আমার ধ্বংসস্তূপের বিপরীতে দাঁড় করিয়েছি। এর মানেটা কি দাঁড়ায়? মানে যখন সবকিছু ভেঙে পড়ছে তখন এই ভাঙা টুকরোগুলোই হয়তো আমাদের একমাত্র সম্বল। শিল্প, সংস্কৃতি, জ্ঞান এগুলোই হয়তো আমাদের পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে। আর ঠিক এর পরেই এলিয়ট মুখ ঘোরাচ্ছেন একেবারে প্রাচ্যের দর্শনের দিকে, বিশেষ করে বৃহদারণ্যক উপনিষদের দিকে। সেখানে বজ্রের গর্জনের মধ্যে দিয়ে 3টে সংস্কৃত শব্দ শোনা যায়, দত্ত, দায়ধ্যম, দময়ত, যার মানে হল দান করো, সহানুভূতি দেখাও আর নিজেকে নিয়ন্ত্রণ করো। ভাবুন একবার, পশ্চিমা সভ্যতার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কবি যেন মুক্তির পথ খুঁজছেন প্রাচ্যের প্রাচীন জ্ঞানের মধ্যে। আর কবিতার একেবারে শেষ শব্দটা কি? শান্তি, শান্তি, শান্তি। এলিয়ট নিজে এর ব্যাখ্যায় বলেছেন, এটা হলো দ্য পিস উইচ পাসেথ আন্ডারস্ট্যান্ডিং, মানে এমন এক শান্তি যা আমাদের সাধারণ তর্কবুদ্ধির অনেক ঊর্ধ্বে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এটা কি একটা আশার বার্তা, নাকি এই শান্তি শব্দটাও আসলে একটা মরীচিকার মতো? দেখুন, দ্য ওয়েস্টল্যান্ড আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং আমাদের সবার সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়। এই আধুনিক ভাঙাচোরা পৃথিবীতে আধ্যাত্মিক মুক্তি পাওয়াটা কি আদৌ সম্ভব? প্রায় 100 বছর পরেও এই প্রশ্নটা কিন্তু আজও ততটাই প্রাসঙ্গিক।